স্বাগতম সবাইকে আমাদের রেনাল ফিফথ লেকচারে। রেনাল ফিফথ লেকচারে আমরা মিকচুরেশন সম্পর্কে আলোচনা করছি। এর আগে আমরা ইউরিনারি ব্লাডারের অ্যানাটমি, নার্ভ সাপ্লাই এবং মিকচুরেশন রিফ্লেক্স সম্পর্কে জেনেছি। আজকে আমরা মিকচুরেশনের কিছু অ্যাবনরমালিটিস সম্পর্কে জানার চেষ্টা করব। তো আজকে আমরা মিকচুরেশনের ৩টা অ্যাবনরমালিটিস সম্পর্কে জানবো। একটা হচ্ছে অ্যাটনিক ব্লাডার, একটা হচ্ছে অটোমেটিক ব্লাডার, আর একটা হচ্ছে নিউরোজেনিক ব্লাডার। তো শুরু করি অ্যাটনিক ব্লাডার দিয়ে। Atonic bladder and incontinence caused by destruction of sensory nerve fibers. আমরা জানতাম যে কিছু সেন্সরি নার্ভ ফাইবারস কিন্তু পেলভিক নার্ভ দিয়ে স্যাক্রাল 2, 3 আর 4 এ ব্লাডারটা কতটুকু এমটি বা কতটুকু ফুলফিল আছে সেটার একটা স্টিমুলেশন পাঠাতো। তো এই সেন্সরি নার্ভ ফাইবার গুলো যদি কোনো কারণে ডিস্ট্রাক্ট হয়ে যায়, অর্থাৎ কোনো কারণে ধ্বংস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাটনিক ব্লাডারটা হবে। তো এখানে যেটা বলা আছে যে micturition reflex contraction cannot occur if the sensory nerve fibers from the bladder to the spinal cord are destroyed, thereby preventing transmission of stretch signals from the bladder. আমরা জানতাম যখন ব্লাডারটা ইউরিন দিয়ে ফিল করবে, যতই ফিল করতে থাকবে তত বেশি সে ওয়ালে স্ট্রেচ করতে থাকবে, ওয়ালে একটা ধাক্কা দিবে, যেটার কারণে সেখানে যেসব স্ট্রেচ রিসিপ্টর গুলো আছে সেগুলা কিন্তু নার্ভ এন্ডিং দিয়ে সেন্সরি নার্ভ ফাইবারের মাধ্যমে S2, S3, S4 এ স্টিমুলাস পাঠাবে। তারপরে যেটা হতো when this happens a person loses তারপরে যেটা হতো S2, S3, S4 কিন্তু প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাস পাঠাতো, যেটা প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন করতো আমাদের ইউরিনারি ব্লাডারের উপরে, এবং ব্লাডারটা কিন্তু কন্ট্রাক্ট করতো। বা ব্লাডারটা কন্ট্রাক্ট করলে কি হবে, ইউরিনেট হওয়ার একটা প্রবণতা দেখা দিবে। বাট যেহেতু এখানে সেন্সরি নার্ভ ফাইবার গুলো ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর ব্লাডারের থেকে কোনো সেন্সরি সিগন্যাল যাবে না, আর সেন্সরি সিগন্যাল না গেলে কোনো প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনও আসবে না, ফলে ব্লাডারটা কন্ট্রাক্টও করতে পারবে না। ফলে এখানে বলা হচ্ছে যে when this happens a person loses bladder control despite intact efferent fibers from the cord to the bladder and despite intact neurogenic connections within the brain. যদিও বাকি সবকিছু ঠিক আছে, সেন্সরিটা ছাড়া বাকি যে ইফারেন্ট গুলা অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক যেখান দিয়ে আসার কথা সেটাও ঠিক আছে, ব্রেনের সাথে যে কানেকশন সেটাও ঠিক আছে, বাট সেন্সরিটা যেহেতু যেতে পারছে না, তার মানে ব্লাডারটা যে ফুলফিল হচ্ছে সেটা আমরা বুঝতেই পারবো না। ফলে ব্লাডারের প্রতি আমাদের যে কন্ট্রোলটা সেটা কিন্তু হারায় ফেলবো। ফলে ব্লাডারটা ফিল হতেই থাকবে, বাট সেটা সেন্সরি কোনো স্টিমুলাস স্যাক্রাল রিজনে পাঠাবে না। ফলে স্যাক্রাল রিজন কোনো প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনও ব্লাডারের উপর পাঠাবে না, ফলে ব্লাডারটা কন্ট্রাক্টও করবে না। বাট এটা কতক্ষণ হবে সেটা আমরা দেখি। ইনস্টেড অফ এমপ্টিং পিরিয়ডিক্যালি, যেটা হতো আমাদের আগে, যে আমরা সেন্সরি স্টিমুলাস আসতো, প্যারাসিম্প্যাথেটিকটা ব্লাডারটাকে কন্ট্রাক্ট করাতো, ফলে পিরিয়ডিক্যালি আমাদের কিন্তু মিকচুরেশন করার জন্য একটা করে স্টিমুলাস আমরা পেতাম। বাট এখন কিন্তু সেটা আর হচ্ছে না। দা ব্লাডার ফিলস টু ক্যাপাসিটি, ব্লাডারটা ফুলফিল হয়ে যাবে, বাট কোনো সেন্সরিটা যাবে না, কোনো সেন্সরি স্টিমুলাস যাবে না, ব্লাডারটা ফিল হয়ে যাবে এবং ওভারফ্লো করবে। কোনো সেন্সরি যেহেতু যাবে না, আমরা বুঝতেও পারবো না ব্লাডারটা ফিল হয়েছে কিনা, এবং ব্লাডারটা ফিল হয়ে ওভারফ্লো করবে এবং আ ফিউ ড্রপ এট আ টাইম থ্রু দা ইউরেথ্রা, ইউরেথ্রা দিয়ে কিন্তু ফিউ ড্রপ বের হবে। যত বেশি ফুলফিল হতে থাকবে তত বেশি ইউরিন কিন্তু অটোমেটিক্যালি ইউরিন দিয়ে বের হয়ে যাবে। This occurrence is called overflow incontinence, অর্থাৎ এটাকে overflow incontinence ও বলা হয়। A common cause of atonic bladder is crush injury to the sacral region of the spinal cord. যদি স্পাইনাল কর্ডের স্যাক্রাল রিজনে কোনো ইনজুরি দেখা দেয়, ক্রাশিং টাইপের ইনজুরি দেখা দেয়, তাহলে কিন্তু অ্যাটনিক ব্লাডারটা হতে পারে। তাহলে এই ছিল আমাদের অ্যাটনিক ব্লাডার, যেখানে কি হয়, সেন্সরি স্টিমুলাস না থাকার কারণে কোনো প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনও পাবো না, কোনো কন্ট্রাকশনও হবে না, ফলে ব্লাডারটা অটোমেটিক্যালি ফিল হতে থাকবে। ফিল হতে হতে যখন এটার ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন সেটা ওভারফ্লো করে ইউরিনটা বের করবে ইউরেথ্রা দিয়ে, অর্থাৎ আমাদের নিজস্ব কোনো কন্ট্রোল থাকবে না। এরপরে আমরা দেখি অটোমেটিক ব্লাডার। অটোমেটিক ব্লাডার কজড বাই স্পাইনাল কর্ড ড্যামেজ অ্যাবাভ দ্য স্যাক্রাল রিজন। এখানে কিন্তু স্যাক্রাল রিজনে কোনো ড্যামেজ হবে না, স্যাক্রাল রিজনের অ্যাবাভে কিন্তু ড্যামেজ হবে। ইফ দ্য স্পাইনাল কর্ড ইজ ড্যামেজড অ্যাবাভ দ্য স্যাক্রাল রিজন but the sacral cord segments are still intact, typical micturition reflexes can still occur. কারণ আমরা জানি কি, স্যাক্রাল সেগমেন্টে এটার মেইন নার্ভ সাপ্লাইটা থাকে পেলভিক নার্ভ। পেলভিক নার্ভ কি করে, সেন্সরিটা গ্রহণ করে আর প্যারাসিম্প্যাথেটিকটা দিয়ে ফেলে ওকে। তো পেলভিক নার্ভ যেহেতু এখন ইনট্যাক্ট আছে, স্যাক্রাল রিজনের কোনো ক্ষতি হয়নি, তার মানে সেন্সরি দিয়ে ব্লাডারটা ফিল হচ্ছে কিনা সেটা বুঝতে পারবে, আবার মিকচুরেশন যে রিফ্লেক্সটা সেটাও করতে পারবে প্যারাসিম্প্যাথেটিকের মাধ্যমে। বাট however they are no longer controlled by the brain, এটা কিন্তু ব্রেন দ্বারা কন্ট্রোলড হবে না। আমরা জানতাম যে ব্রেনের দুইটা সেন্টার আছে, একটা হচ্ছে পন্সে হায়ার সেন্টার, আর একটা হচ্ছে কর্টেক্সে অর্থাৎ সেরেব্রামে।
তো যেটা পন্সে ছিল সেটা কিন্তু নরমালি ইনহিবিট করে রাখতো, যাতে খুব বেশি পরিমাণে মিকচুরেশন না হতে পারে, মিকচুরেশন রিফ্লেক্সটা খুব বেশি পরিমাণে হয়ে আমাদেরকে খুব বেশি ইরিটেট করতে না পারে। বাট যেহেতু এখন ব্রেনের সাথে কানেকশন হয়ে গেল, কানেকশন লস্ট হয়ে গেল, কেন কানেকশন লস্ট হলো? কারণ স্যাক্রাল রিজনের ওপরটা কেটে গেছে বা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এখানে কি হয়েছে, ড্যামেজ হয়েছে। ফলে স্যাক্রাল রিজনে ব্রেন থেকে কোনো কানেকশন আসতে পারবে না, ব্রেন থেকে কোনো স্টিমুলাস আসতে পারবে না। ফলে কি হবে, এটা কিন্তু মিকচুরেশন রিফ্লেক্সটাকে ইনহিবিটও করতে পারবে না। ফলে যেটা হবে যে ডিউরিং দ্য ফার্স্ট ফিউ ডেজ, ফলে যেটা হবে আমি বলি, ব্রেন কিন্তু নরমালি ইনহিবিট করতে পারবে না আমাদের ব্লাডারটাকে। ফলে ব্লাডারটা কিন্তু অটোমেটিক্যালি মিকচুরেশন করতে থাকবে। অর্থাৎ আমরা ব্রেন দিয়ে যে ওইটাকে ভলান্টারিলি কন্ট্রোল করতাম, সেটা কিন্তু আর হবে না। অটোমেটিক্যালি যখনই আমাদের ব্লাডারটা ফিল হবে, তখনই অটোমেটিক্যালি কিন্তু মিকচুরেশন হতে থাকবে। So, but first few days to several weeks after the damage to the cord has occurred, the micturition reflexes are suppressed because of the state of spinal shock caused by the sudden loss of facilitative impulses from the brainstem and cerebrum. আচ্ছা, হায়ার সেন্টার গুলো কি করতো, নরমালি আমাদের ব্লাডারটাকে ইনহিবিট করে রাখতো মিকচুরেশন রিফ্লেক্সের জন্য। বাট সেরিব্রাম নামের একটা জায়গা কিন্তু কি করতো, ওইটা আমরা যখন চাইতাম যে মিকচুরেশন হোক, তখন কিন্তু ওইটা সেরিব্রামটা কিন্তু আমাদের ব্লাডারটাকে এক্সাইটেড করতে পারতো। ফলে আমরা খুব সহজেই মিকচুরেশন করতে পারতাম। বাট যেহেতু এখন ব্রেনের সাথে কোনো কানেকশন নাই, ফলে সেরিব্রামটা কিন্তু আমাদের ব্লাডারটাকে খুব বেশি পরিমাণে এক্সাইটেড করতে পারবে না। তো শুরুর দিকে এই এক্সাইটেশনটা ছাড়া আমাদের মিকচুরেশন করাটা খুব বেশি কষ্টকর হয়ে পড়ে। এই জন্য ফার্স্ট কিছু ডেতে আমরা ওই ফ্যাসিলিটেটিভ ইম্পালসটা কিন্তু লস করি, ফলে খুব বেশি মিকচুরেশনটা হতে চায় না। কিন্তু কয়েকদিন পরে এটাতে যখন ধাতস্থ হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি ওই স্যাক্রাল রিজনই এই কন্ট্রোলটা নিয়ে ফেলে, এবং আমাদের ব্রেনের কোনো কন্ট্রোল না থাকলেও অটোমেটিক ব্লাডারটা কি করে, অটোমেটিক্যালি কিছু ইউরিনেট করতে থাকে যে কোনো প্লেসে। এরপরে আমরা দেখছি নিউরোজেনিক ব্লাডার। নিউরোজেনিক ব্লাডারটা হচ্ছে আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার কজড বাই ল্যাক অফ ইনহিবিটরি সিগন্যালস ফ্রম দ্য ব্রেন। আমরা একটু আগে অটোমেটিক ব্লাডারের ক্ষেত্রে দেখেছিলাম যে দুইটা সেন্টারই কিন্তু অফ ছিল, অর্থাৎ কোনো কানেকশন ছিল না ব্রেনের সাথে। ফলে পন্টিন যেই হায়ার সেন্টারগুলো ইনহিবিটরি ছিল, সেগুলোও কাজ করতে পারছিল না। সেরিব্রাম যেই সেন্টারগুলো ছিল, সেগুলোও কোনো কাজ করতে পারছিল না। অর্থাৎ ইনহিবিটরি এক্সাইটেটরি দুইটাই বন্ধ ছিল। ফলে এক্সাইটেটরিটা বন্ধ থাকার কারণে প্রথম কিছুদিন মিকচুরেশনের সমস্যা হতো, আর ইনহিবিটরিটা বন্ধ থাকার কারণে অটোমেটিক্যালি হয়ে যেত। যেহেতু ইনহিবিট করতে পারছে না, এজন্য অটোমেটিক্যালি হয়ে যাচ্ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা নিউরোজেনিক ব্লাডারের এটা কেন হয়, এটা হয় হচ্ছে ল্যাক অফ ইনহিবিটরি সিগন্যালস। কোনো ইনহিবিটরি সিগন্যালস আসবে না, তার মানে সব সময় ইনহিবিট কোনো সময়ই হবে না, ফলে সব সময় এক্সাইটেড অবস্থায় থাকবে। তো another abnormality of micturition is the so-called uninhibited neurogenic bladder, যেটা আমরা বললাম, which results in frequent and relatively uncontrolled micturition। অর্থাৎ এটার উপর আমাদের কমপ্লিটলি কোনোই কন্ট্রোল থাকবে না। This condition derives from partial damage in the spinal cord or the brainstem that interrupts most of the inhibitory signals। এমন ভাবে ড্যামেজ হবে যাতে ইনহিবিটরি সিগন্যাল গুলা কিন্তু ইন্টারাপ্টেড হয়। অর্থাৎ সেটা ব্রেনে হতে পারে, সেটা স্যাক্রাল রিজনে হতে পারে। অ্যাটনিক ব্লাডারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম স্যাক্রাল রিজনে ড্যামেজ হয়, আর যেটা অটোমেটিক ব্লাডার সেটাতে দেখেছিলাম স্যাক্রালের উপরে হয়, ফলে ব্রেনের সাথে কানেকশন থাকে না। বাট এই নিউরোজেনিক ব্লাডারে কিন্তু স্পাইনাল কর্ডেও ড্যামেজ হতে পারে, ব্রেন স্টেমেও ড্যামেজ হতে পারে। এমন ভাবে ড্যামেজ হবে যাতে ইনহিবিটরি সিগন্যাল গুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ফলে কোনো ইনহিবিটরি সিগন্যাল নাই, তার মানে সবসময় এক্সাইটেটরি সিগন্যাল থাকবে, মানে সবসময় এক্সাইটেড হয়েই থাকবে। সবসময় সে মনে করবে আমার ব্লাডারটা ফিল হয়ে গেছে, সবসময় সে যাবে কন্ট্রাক্ট করাতে, সবসময় সে যাবে মিকচুরেশন করতে। Therefore, facilitative impulses passing continually down the cord keep the sacral center so excitable that even a small quantity of urine elicits an uncontrollable micturition reflex, thereby promoting frequent urination। যেহেতু আমাদের ইনহিবিটরি সিগন্যালটা নাই, তার মানে সবসময় এক্সাইটেটরি হয়ে আছে, ফলে একটু পরিমাণে স্মল কোয়ান্টিটির যে ইউরিনটা, সেটাও যদি আমাদের ব্লাডারে আসে, তাহলে কিন্তু সাথে সাথেই এত বেশি মিকচুরেশন রিফ্লেক্স হওয়া শুরু করবে যে সেটা সাথে সাথেই কিন্তু ইউরিনেশন হবে। অর্থাৎ এইভাবে আমাদের আনকন্ট্রোলড ইউরিনেশন হবে। একটু পর পর যখনই সামান্য পরিমাণে ইউরিন ফর্ম হবে, সেটা যখন ব্লাডারে আসবে, সেটা কিন্তু সাথে সাথেই সে এক্সক্রিট করে দিবে। এভাবে কিন্তু আমাদের নিউরোজেনিক ব্লাডারটা হয়। এই কয়েকটা ছিল আমাদের মিকচুরেশনের কিছু অ্যাবনরমালিটি। তো এটাই ছিল আমাদের রেনালের লাস্ট ক্লাস। এটার মাধ্যমে আমরা কিন্তু রেনাল কার্ডটা কমপ্লিট করলাম। ধন্যবাদ সবাইকে।